সন্ধে হয়ে এসেছে। বাবলু, জয়, বাপি, চল সব তোরা এবার বাড়ি, না হলে কপালে বকুনি আছে। অভিভাবকের ভারী কি চালে বলে শঙ্কু ওরফে শঙ্কর। শঙ্কু বয়সে বাদ বাকিদের চেয়ে বছর দুয়েকের বড়। সে সুবাদে একটু কর্তাগিরি ফলিয়েই থাকে। তবে শঙ্কুদার কথার ওপর ওদের খুব ভক্তি। খেলাটা দারুণ জমে উঠেছিল। জানুয়ারি মাস, মাত্র 5:30 বেজেছে। এখনই এত অন্ধকার, এই জন্য শীতকালটা খারাপ লাগে। গ্রীষ্মকালে কত খেলবার সময় পাওয়া যায়। যেতে ইচ্ছে করছে না বটে, তবে শঙ্কুদার কথাই ঠিক। এখন বাড়ি না ফিরলে মা চটবে, খেদের সঙ্গে বলে বাবলু। অতএব ছেলের দল শীতকালের ছোটবেলাকে আর একবার ধিৎকার জানিয়ে পার্ক থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল। পার্কের সামনের বড় রাস্তাটা পেরিয়ে সামনের ওই ছোট গলিটার মধ্যে প্রায় ওদের সবার বাড়ি, খালি শঙ্করের একটু দূরে। বড় রাস্তাটা পেরিয়ে সবে গলিটার মুখে ঢুকেছেন 4 জন। উল্টো দিক থেকে একটা কালো অ্যাম্বাসাডার গাড়ি এসে দাঁড়াতে দেখল, একেবারে ওদের গা ঘেঁষে ফুটপাতে। গলির আলোগুলো সেদিন জ্বলেনি, তার উপর কলকাতার ধোঁয়াশার জন্যই সবই কেমন যেন ঝাপসা ঝাপসা দেখাচ্ছিল। 3টে শক্তপোক্ত লোক নামলো গাড়ি থেকে। তারপর পিছন দিক খুলে সাদা কাপড়ে মোড়া একটা ভারী বাক্স মতো জিনিস নামিয়ে ফুটপাতে রাখল। বাপি শঙ্কুদার হাতে আলতো চিমটি কাটল। শঙ্কু অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো খুদে বাপির দিকে। শঙ্কু মুখে আঙুল তুলে সবাইকে ইশারায় চুপ থাকতে বলল। তারপর চাপা গলায় বলল, পা চালিয়ে চল সবাই। জয়ের বাড়ি প্রায় এসেই গিয়েছিল, ও বাড়িতে ঢুকে গেল। বাকি 3 জন গলা নামিয়ে পরামর্শ করতে লাগলো কি করা উচিত। আমার মনে হয় পুলিশে খবর দিই আমরা, বললে বাবলু। তার থেকে এই তো নবারুণ ক্লাব এসে পড়েছে, ওখানে সমরদা আর চন্দনকে গিয়ে বললেই বাসাধনদের ঠান্ডা করে দেবে ওরা। খুদে বাপি সমর্থনের আশায় শঙ্কুদার মুখের দিকে তাকিয়ে বলে। একটু ভেবে শঙ্কু মাথা নেড়ে বাপির পিঠ চাপড়ে বললে, সেই ভালো মনে হয় সবচেয়ে। পুলিশের চেয়ে সমরদা চন্দনদা কমটা কিসের, বরং আরো তৎপর। শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে কঙ্কালীতলার কঙ্কাল নৃত্যের আর উত্তরবঙ্গে সেই চোরাচালানকারীদের চক্রের রহস্য যেভাবে ভেদ করেছিল, হই হই কাণ্ড। দরকার বুঝলে ওরাই পুলিশকে জানাবে। আর এখানে তো দিব্যি রহস্যের গন্ধ পাচ্ছি। ওরা কিনারা করতে পারলে আমাদের পাড়ার ক্লাবের সবারই নাম হবে। চল ক্লাবে ঢুকি। সমর আর চন্দন 2 আদর্শবান, সাহসী, অভিন্ন হৃদয় বন্ধু। শখের গোয়েন্দাগিরিতে নাম হয়েছে এই তরুণ বয়সেই। এই পথটুকু ছেলেরা প্রায় ছুটতে ছুটতে এসেছিল, তার উপর আশঙ্কা আর উত্তেজনায় রীতিমতো হাঁপাচ্ছিল সব। সমরদা চন্দনদা শিগগির দেখবে এসো, গলির মুখে একটা কালো অ্যাম্বাসাডার গাড়ি থেকে মজবুত চেহারা 3টে সন্দেহজনক লোক কি একটা ভারী বাক্স গোছের নামিয়ে ফুটপাতে রাখলো। তোমরা শিগগির যাও, আমি গাড়ির নম্বর রেখেছি, WXY 1020। উত্তেজনায় গলা কাঁপছিল তখন শঙ্কুর। সমরার চন্দন তখন ব্যায়াম করছিল। ওদের কথা শুনে শর্টস পরেই গলির মুখের দিকে দৌড় দিল। যতক্ষণে ওরা দুজনে পৌঁছেছে ততক্ষণে সাদা ভারী বাক্স গোছের জিনিসটা উধাও হয়েছে। তখনও ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে একজন, বাকি 2 জন সঙ্গীর জন্যে, যারা সম্ভবত বাক্সটা কোথাও পৌঁছে দিতে গেছে। এদিকে অন্ধকারও বেশ জমাট হয়ে এসেছে। এরই মধ্যে শীতকাল বলে আবার লোডশেডিং হয়ে সব ঘুটঘুটে হয়ে গেল একদম। 2 বন্ধু গা ঢাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, যদি আর কিছু দেখা বা শোনা যায় এই ভেবে। কিরে,
মাল ঠিকঠাক পৌঁছে এলি তোরা লালুর ঘরে? প্রথমজন বললে। তা না তো কি রাস্তায় ফেলে রেখে এসেছি ইয়ার। দ্বিতীয় ও তৃতীয় বদমাইশ বক্রোক্তি করলে। নে চল এবার টেনে গাড়ি চালা, আবার বাগবাজারের ওই বাড়িটা থেকে জিনিস এনে পৌঁছে দিতে হবে 2-1 দিনের মধ্যেই, বলেছে লালু। গাড়ি চেপে পার্কের দিকে তেরাস্তা মুখো চলে গেল ওরা। পায়ে হেঁটে আর ওদের অনুসরণ করা অসম্ভব বুঝে সমর ও চন্দন আবার ক্লাব মুখো হলো। বুঝলি চন্দন, এরা বেশ বড় কিছু জালের সঙ্গে যুক্ত মনে হয়। এই অঞ্চলে লালু বলে লোকটা সন্ধান চালাতে হবে গোপনে। আর ওদের কথাই মনে হলো আবার 2-1 দিনের মধ্যে আসবে এখানে। তা তো অবশ্যই, তবে এরা দলে ভারী আছে, আমরা মাত্র 2 জন। বাহুবল আর কিঞ্চিত বুদ্ধিবল ছাড়া কিছুই তো সম্বল নেই আমাদের। তাই ভাবছিলাম থানায় ওসিকে জানিয়ে রাখবো কিনা। নতুন ওসি অধীর মুখার্জি ছোট কাকুর কলেজের বন্ধু। চিন্তান্বিত চন্দন প্রায় স্বর্গোত্তিক্তের মতো কথা বলে। এক্ষুনি বলিস না, 2-4 দিন আমরা নজর রেখে দেখি, তারপর অবস্থা বুঝে বলবো না হয়। বেশ তাই হবে। ক্লাব ঘরে এসে গেছিল। ভিতরে ঢুকে ব্যায়ামের পোশাক ছেড়ে শার্ট প্যান্ট পশমের জামা পরে 2 বন্ধু বাড়ি মুখো রওনা হলো। চন্দনের বাড়ি আগে পড়ে। বাড়ির দরজায় ঢোকার মুখে সমর মনে করিয়ে দিল, কাল এই রকম সময় ওই গলির মুখে দাঁড়াস। আমি পার্কের দিক থেকে দেখতে দেখতে এসে পৌঁছব। চন্দন চলে যাবার পর সমরের কি মনে হতে আবার গলির শুরুর দিকে চলল। মিনিট 10 মধ্যেই বিশার বহু পুরনো পানের দোকানের সামনে পড়ল। শীতকালে সন্ধে, দোকান ফাঁকা ফাঁকাই ছিল। তবু এদিক ওদিক সাবধানে তাকিয়ে সমর বিশার কাছে এক খিলি মিষ্টি পান কিনল। তারপর আলাপ জুড়ল। আচ্ছা বিশাদা, এত রাত্রির অবধি দোকান খোলা রেখে শেষে বাড়ি যাও? কত দূরে তোমার বাড়ি? খুব দেরি হয়ে যায় না? পানের ছোপ ধরা একসাথ দাঁত বের করে বিশা বলে, দাদাবাবু, ঠিকই তো দের হবেই, কন করিব। কিন্তু এই গলির বাঁহাতি পাশে যে অন্ধা গলি আছে, ওই লালু মস্তানের বাড়ির সামনে দিকে যাইলে বস্তিতে আমারও ঘর পড়েছে। বিশার এতদিনও কটক জেলার টান যায়নি। সমরের কান শিকারী বিলারের মতো খাড়া হয়ে ওঠে। লালু মস্তানের হদিশ এমন বিনা অনায়াসে মিলবে তা ভাবতে পারেনি। তবু বিশার কাছ থেকে আরও কিছু তথ্য বের করা যায় কিনা সে আশায় বোকার ভান করে কথা চালালো আবার। বিশাদা, এই লালু মস্তানটা কে? সবাই বুঝি তার বাড়ি চেনে? হরি হরি দাদাবাবু, এ পাড়ায় থাকি কি লালু মস্তানের নাম শুনেছি তুমি? ওই অন্ধগলিটার মাঝে মাঝে হলদি রঙের বাঙাচোরা দোতলা বাড়িটা গো, সব্বাই চিনে। আর সভ্য বাড়িগুলো তো একতলা, নয়তো বাড়ির বস্তির টিনের ঘর। লালু মস্তানের নামে পুলিশও ডরায়। কিন্তু তুমি এত জিজ্ঞাসা করেছ কাই কি? ঝোঁকের মাথায় অনেক কথা বলে ফেলে বিশা। সন্নিগ্ধ হয়ে থেমে যায়। না না বিশাদা, এমনি এই তোমার ঘর কত দূর, তোমার শীতে কষ্ট হয়, এইসব হঠাৎ মনে এলো তাই আর কি। আচ্ছা চলি। বিশার কাছে হদিস পেয়ে মনটা এতই উৎফুল্ল হয়ে পড়ল, সমরের যে বাড়ি ফেরা স্থগিত রেখে গলি দিয়ে হনন করে হাঁটতে শুরু করলো লালু মস্তানের বাড়ির বরাবর। একটু হাঁটতেই বাঁদিকে একটা অন্ধ গলি। টর্চের আলোর ঠাহর করে তার মধ্যে ঢুকে পড়ল সমর। এত সরু আর এত অন্ধকার যে বড় জোর 2টো মানুষ পাশাপাশি ভালোভাবে চলতে পারে। আশ্চর্য, এতকাল এ পাড়ায় থেকেও এই গলিটার কোনো অস্তিত্বই জানত না। সেখান দিয়ে আবার বস্তিতে পৌঁছানো যায় তা জানা তো দূরের কথা। গলিটা বেশ লম্বা গোছের। গলির মাঝ বরাবর এসে টর্চ জেলে দেখল সমর। সামনেই হলুদ রঙের দোতলা ভাঙাচোরা বাড়িটা চোখে পড়ল। আশপাশের সব ঘরগুলোই একতলা জরাজীর্ণ ভাঙাচোরা। বহুদিনের সব ঘরগুলোই পুরনো বোঝা যায়। বাড়িটার সামনে অবধি এগিয়ে এলো।
এদিক ওদিক দেখে সন্দেহজনক কিছুই দেখতে পেল না। বাড়িতে আলোও নেই, জনমানবের চিহ্নও নেই। ফিরে চলতে লাগলো সমর। এক সন্ধ্যাতেই এতগুলো ক্লু পাওয়াতে মন খুব খুশি। হঠাৎ অতর্কিতে পিছন দিক থেকে মাথায় এক বিরাট ঘুষি খেয়ে সমর ছিটকে পড়ল পাশের নর্দমার কাছে। পাশ দিয়ে কে যেন বলে গেল, বেশি পাকামি করিস নে ছোঁড়া, তাহলে জানে মরবি, বলে রাখলাম। তার মানে সমর না বুঝলেও ওকে কেউ নজরে রেখেছিল। যাক, অল্পের উপর দিয়ে গেছে। সমর ইচ্ছে করেই করে একটু বেশিক্ষণ শুয়ে রইল, যাতে লোকটা নিশ্চিত হয়ে যায় যে ও আঘাতে আর উঠতে পারছে না। লোকটার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়ায় বেশ কিছু পরে ও উঠে দাঁড়িয়ে সন্তর্পণে বাড়ির দিকে হাঁটা দিল। প্রায় 8টা বাজে। মা নিশ্চয়ই এতক্ষণে খুব ভাবতে শুরু করেছেন। পরের দিন চন্দন আর তার নির্দিষ্ট জায়গায় অনেকক্ষণ দাঁড়ানো সত্ত্বেও কিছুই দেখতে পেল না। সমরের আশঙ্কা হতে লাগলো হয়তো ওরা সাবধান হয়ে গেছে। তাহলেও আশা ছাড়বে না দুই তরুণ রহস্যভেদী। রোজই সন্ধে নাগাদ মদনাদের রোহাকে ঘাপটি মেরে বসে থাকতে লাগলো। 3 দিন এক নাগাড়ে অপেক্ষার পর চতুর্থ দিনে সন্ধ্যে 6:30 নাগাদ সেই WXY 1020 কালো গাড়িটা এসে থামল গলির মুখে। শঙ্কুদের বর্ণনার সঙ্গে মিলে গেল সেই 3টে শয়তানের চেহারা। সেদিনের মতো গাড়ি থেকে ভারী মতো একটা বাক্স নামিয়ে লালু মোস্তানের বাড়ির দিকে চলল। ওদের খানিকটা যেতে দিয়ে সমর ওদের পিছু নিল সাবধানে। দূর থেকে বাজ পাখির মতো নজর রাখতে লাগলো ভাঙা বাড়িটার উপর। রাস্তা থেকে শীষের আওয়াজ শুনে যে বেরিয়ে এলো সে বিশাল চেহারার একজন 6 ফুট লম্বা লোক। ম্যাজিকের মতো যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল ওই দারুণ ভারী বাক্সটা। সমর সাবধানে একটা ল্যাম্প পোস্টের পিছনে দাঁড়িয়ে পড়ল। খুব চাপা গলায় ওরা কথাবার্তা বলছে। সব শোনা গেল না, তবু যেটুকু শুনতে পেল ও তাতেই অনেক সুবিধা হলো। গঙ্গার ধারে বাড়িটায় গেছিলাম, যেসব জিনিসগুলোর ছবি চেয়েছিলে তুলেছি। একটু চেনা দোকান দিয়ে প্রিন্ট করব। হরিদেবপুরে সেটা আনার ব্যবস্থা করেছে তো? তাহলে আসছে মঙ্গলবার হিস্সেই যেন গোলমাল না হয় ওস্তাদ, বহুত ঘাটছি। লালু মোস্তান খুব গলা নামিয়ে কিছু বলল যা শোনাই গেল না। পরে একটু জোরে ঠিক আছে ইয়ার বলে ঘরে ঢুকে পড়ল। ওরাও 3 জন তাড়াতাড়ি এসে অপেক্ষমান গাড়িতে উঠে বসল। সমরও বাড়ির পথ ধরল। একটু এগিয়েই চন্দনের সঙ্গে দেখা, ওরই খোঁজে আসছিল। দুই বন্ধু আলোচনা করতে করতে এগোলো। এবার তো ছোট কাকার বন্ধু অধিপক বাবুকে জানা সময় হয়ে এসেছে। 2-4 দিনের মধ্যে একটা বিরাট কোনো ষড়যন্ত্র ঘাটিত হবে। সকালের কাগজ খুলেই সারা কলকাতাবাসীর নজরে পড়ল একটি চাঞ্চল্যকর খবর। গঙ্গার ধারে এক পুরনো জমিদার বাড়ির দরওয়ান খুন, কিন্তু কোনো জিনিস চুরি যায়নি। এই ঘটনার মাস 6 আগে উত্তর কলকাতার আর এক পুরানো অভিজাত প্রাসাদের পারিবারিক সংগ্রহশালা থেকে 2টি অতি প্রাচীন ও মূল্যবান মূর্তি চুরি যায়। যদিও নিশ্চিন্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি এখনও, তবু পুলিশ সন্দেহ করছেন প্রথম চুরিটি এবং দ্বিতীয় খুনটি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। তদন্ত চলছে। সমর পুরো রহস্যটাই মোটামুটি বুঝতে পারছিল, তবে তার ধারণা হয়েছিল 2-4 দিনের মধ্যেই আরও নতুন কিছু চাঞ্চল্যকর ঘটবে। সমরের অনুমান সত্যি হলো। 3-4 মধ্যেই কাগজে আবার প্রকাশ খ্রিস্টান গোরস্থানগুলি থেকে শ্বেতপাথরের বেদি ইত্যাদি হাওয়া হয়ে যাচ্ছে। এই বিরাট আন্তঃরাজ্য চক্রান্তের জাল এবার ভেদ হবে বলে পুলিশ মনে করছে। আর চুপ থাকতে পারল না সমর। সেদিনের কথা মতো চন্দন থানার ওসিকে খবর দিয়েই রেখেছিল।
তবু সমর চন্দনকে নিয়ে আবার অধীপ বাবুর কাছে গিয়ে বলল, আমার বিশ্বাস আজকেই মূর্তি চুরি ও জমিদার বাড়ির দরওয়ান খুনের কিনারা হয়ে যাবে যদি আমরা সাহায্য পাই। আপনার ফোর্স, ওয়্যারলেস ইত্যাদি বিকেল 5টা থেকেই গলি ও পার্কের চারিদিকে ছড়িয়ে থাকবে। আমি, আপনি ও চন্দন ব্রাউন লেনের শেষ মুখে আগে থেকেই ঘাপটি মেরে থাকব। 5:30 6টা নাগাদ এগিয়ে এসে লালু মোস্তানদের বাড়ির কাছাকাছি আত্মগোপন করব। তাহলে গলির ব্রাউন দিক ও খোলা দিক দুদিকেই সুরক্ষিত থাকবে। তবে বলাই বাহুল্য আমাদের ছদ্মবেশে পরে যেতে হবে, তা না হলে বস্তির লোকেদেরও সন্দেহ হবে আর দুর্বৃত্তরাও সাবধান হয়ে যাবে। বিকেল 5টা নাগাদ গলি দিয়ে 3 জনকে যেতে দেখা গেল। অবশ্য চিনবার কোনো উপায় নেই। একজন সিসি বোতল রদ্দি কাগজওয়ালা, একজন অন্ধ ভিক্ষুক আর একজন চানাচুর গরম বিক্রি করতে করতে এগিয়ে গেল। আধবুড়ো বিক্রিওয়ালা সমর, অন্ধ ভিক্ষুক অধীপ বাবু এবং চানাচুরওয়ালা চন্দন। ওর এই ফাঁকে বিক্রিও হতে লাগলো কিছু। নাটকের শেষ দৃশ্য অভিনীত হলো আর ঘণ্টা দেড়েকের মধ্যেই। সন্ধে 6:45 নাগাদ লালু মোস্তান আর তার সাগরে 3 জনের বাক্স তোলার কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। এমন সময় বোমার মতো বিরাট একটা আওয়াজে ওরা 1 মিনিটের জন্য অন্যমনস্ক হয়ে যেতেই দেখে সামনে রিভলভার হাতে সেই অন্ধ ভিখারি হ্যান্ডস আপ করতে বলছে এবং ভোজবাজির মতো পলকে কোথা থেকে জোনা 25 লোক বেরিয়ে এসে ওদের ঘিরে ফেলল। লালু ওর বিদেশি পিস্তলটায় হাত দিয়েছিল, এমনকি ওর সহকারী সাউ ছোড়াও বের করেছিল, কিন্তু 4 জনেই বুঝল কিছু করার চেষ্টা বৃথা। ধরা যখন পড়েই গেছে তখন হাত তোলা ছাড়া উপায় নেই। অতএব প্রথমে লালু ও পরে আর 3 জন হাত তুলে দাঁড়ালো। অধীপবাবু দুটো হাত করা পরিয়ে ওদের ভ্যানে তুলে দিয়ে ছদ্মবেশী সমর ও চন্দনকে নিয়ে জিপে উঠে বসেই সে কি গলা ফাটানো হাসি ওর। চমৎকার সময় বুঝে পটকাটা ফাটিয়েছিল বটে সমর, সাবাস। পটকার আওয়াজে ঝানু দুর্বৃত্তদের ধরা পড়ার মতো এমন আজব ঘটনা আমার এতদিনের অভিজ্ঞতাই প্রথম। লালু প্রথমে কিছুই কবুল করছিল না, তবে ক্রমশ স্বীকার করল। ওদের মাতা হচ্ছে বিনু বলে একজন, যাদবপুর অঞ্চলে থাকে সে। সেই প্রথম তাকে প্রাচীন মূর্তি চুরি ও পাচার করার লাইনে আনে প্রচুর টাকার লোভ দেখিয়ে। হরিদেবপুরে এক প্রাচীন মন্দিরের চতুর্ভুজা পার্বতী মূর্তিটি চুরি করার প্ল্যান ছিল ওদের। বিনু নিজে সরাসরি মূর্তি চুরি করত না, খালি সন্ধান এনে দিত। ওরাই কাজ হাসিল করে টাকা পেত, কিন্তু গোরস্থানের শ্বেতপাথর ও মর্মর মূর্তি সরানোর ব্যাপারটা সে নিজেই করত। সাহু, রাম ও রাজুকে লালুই জুটিয়েছিল। উত্তর কলকাতার জমিদার বাড়ি থেকে যে মূর্তি দুটি চুরি হয়ে যায় তার হদিশ পাওয়া গেল ক্রমান্বয়ে জেরা করে করে, কিন্তু সেই দরওয়ান খুনের কিনারাটা তেমন এগোচ্ছিল না। সেদিন সকালে ওসির সঙ্গে 2 তরুণ গোয়েন্দাদের কথা হচ্ছিল। অধীপবাবু, আমি সাউকে ক্যামেরায় ছবি তোলার কথা বলেছিলাম, স্পষ্ট মনে আছে। আপনি ওই লাইনে ওকে জেরা করুন, রহস্যের নিশ্চিত উদ্ঘাটন হবে, বলে সমর। হ্যাঁ, আমারও মনে হয় ওরা নিশ্চয়ই ওই অট্টালিকায় কোনো মূল্যবান প্রাচীন সংঘের ছবি তুলেছিল। হয়তো বিশ্বস্ত দরওয়ান বাধা দিয়েছিল, যার ফলে সে খুন হলো। ওই খুনের সঙ্গে নিশ্চিতভাবে এরাই জড়িত, আমারও বিশ্বাস, চন্দন দৃঢ় স্বরে বলল। আরও কিছুদিন হাজতে থাকার পর সাউ স্বীকার করল লালুর নির্দেশ মতো তারা 3 জনকেই ওই বাড়িতে ঢুকে কিছু মূল্যবান মূর্তি, অভিনব প্রাচীন ঘড়ির ছবি তুলেছিল। শহরের নামী ফটোগ্রাফারদের দোকানে সেসব নেগেটিভ উদ্ধার হলো। রামশরণ দরওয়ান বাধা দেওয়াতে সরাতে চেয়েছিল তাকে। লালু আবার নির্দেশ পেয়েছিল তার উপরওয়ালার বিনুর কাছে। বিনুর সঙ্গে তাদের চাক্ষুষ যোগাযোগ খুব কম হতো। লালুর মাধ্যমে তারা জেনেছিল বিনু সন্ধান পেয়েছে ওই বাড়ির এক চাকরকে, যে খুব পুরনো মূর্তি, ঘড়ি ইত্যাদি ওই বাড়িতে আছে। যে বিদেশি খরিদ্দারকে বিনু জানিয়েছিল
সে মূর্তির ছবি না দেখে পাকা কথা দেবে না জানিয়ে দিয়েছিল, তাই ওইভাবে এগোতে হয়েছিল। অতএব এটা নিশ্চিত হলো যে প্রথম ঘটনা মূর্তি চুরি ও দ্বিতীয় ঘটনা বিনা চুরিতে দারোয়ান খুন একই সূত্রে কথা। যদিও গা ঢাকা দেবার প্রচুর চেষ্টা করেছিল, তবু কিছুদিনের মধ্যেই বিনুও ধরা পড়ল। তার কাছে আরও তথ্য পাওয়া গেল। এই প্রাচীন জিনিসপত্র চালান কারবারের প্রথমে আন্তঃরাজ্য, পরে আন্তর্জাতিক পরিব্যাপ্তি হয়েছে। ধীরে ধীরে অনেক রাঘব বোয়ালের নামও জানা যেতে লাগলো। এই চোরা কারবারের দুদিক আছে। প্রথম, যথার্থই আসল মূর্তি, ছবি ইত্যাদি চুরি করে পাচার করা, আর দ্বিতীয়, আসলের প্লাস্টার অফ প্যারিস দিয়ে নকল বানিয়ে সেটাকেই আসলের দামে চালিয়ে মুনাফা লোটা। অনেক জমিদারদের হতগৌরব বংশধররা নিজেরাই দালালের কাজে লিপ্ত। এভাবে স্বাধীনতার পর থেকে আনুমানিক 50,000 প্রত্নতাত্ত্বিক দুষ্প্রাপ্য মূল্যবান জিনিস, অ্যান্টিক ইত্যাদি অমূল্য সম্পদ দেশের বাইরে চলে গেছে। সম্রাট চন্দনকে অদীপবাবু নিজে বিশ্ব অপরাধ তত্ত্ব সম্বন্ধে 2টি দুষ্প্রাপ্য বই পুরস্কার দিলেন, আর সরকারের তরফ থেকে বিশেষ আর্থিক পুরস্কার ও নবারুণ ক্লাবে বিরাট ভোজ তো দেয়াই হলো, এবং যথেচ্ছ মূর্তি অপমৃত্যু বন্ধ হলো। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই।